একটি হত্যা, প্রায় ৩৭ বছরের ক্ষমতার অবসান আর অনেক প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অবসান হয়েছে খামেনি যুগের। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর প্রশ্ন উঠেছে দেশটির ভবিষ্যৎ শাসন ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে। প্রশ্ন রয়েছে আরও, খামেনিকে হত্যার পর ইরানের ভবিষ্যৎ কি? কিভাবে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা? নির্বাচনে কত সময় লাগে? সর্বোচ্চ নেতার ক্ষমতাই বা কতটা? এসব প্রশ্নের উত্তর জানবো। তার আগে চলুন ছোট্ট করে একটু ইতিহাস জেনে নিই। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার পদটি সৃষ্টি হয়। যার নেতৃত্বে সর্বোচ্চ নেতার পদটি সৃষ্টি হয়, সেই আয়াতুল্লাহ খামেনি ১৯৭৯ সালের ডিসেম্বরে প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পান। আয়াতুল্লাহ খামেনি ৯ বছর ৬ মাস এই দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ইরানের সংবিধানে ১১১ নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বোচ্চ নেতার মৃত্যু থেকে শুরু করে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত ৩ সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে। এই পরিষদের সদস্যদের মধ্যে থাকেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিস্ট, যাদের মনোনীত করে এক্সপিডিয়েন্সি কাউন্সিল নামের একটি সংস্থা। তবে এই ৩ সদস্যের পরিষদের ক্ষমতা সীমিত। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বলতে গেলে ইরানে ৮৮ জন আলেমের সমন্বয়ে গঠিত সুপ্রিম লিডার্স কাউন্সিল বা সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রতি ৮ বছর পর ইরানের কোটি কোটি নাগরিক এই পরিষদের সদস্যদের নির্বাচিত করে। সবশেষ নির্বাচন হয় ২০১৬ সালে। তবে সর্বোচ্চ নেতার পরিষদের সদস্য হতে চাইলে প্রথমে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। এই কাউন্সিলের সদস্যরা বর্তমান সর্বোচ্চ নেতা সরাসরি বা পরোক্ষভাবে মনোনীত। এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতা গার্ডিয়ান কাউন্সিল ও সুপ্রিম লিডার্স কাউন্সিল উভয়ের ওপরই প্রভাব বিস্তার করেন। গত ৩ দশকে আয়াতুল্লাহ আলী খামেনি এই সংস্থাগুলোতে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন। বর্তমানে এই পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মহিদি কেরমানি আর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাশেম হোসেইনি বুশেহরি ও আলী রেজা উরফি। নিয়ম অনুযায়ী পরিষদের বৈঠক বৈধ হওয়ার জন্য অন্তত ২/৩ সদস্যের উপস্থিতি জরুরি। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে উপস্থিত সদস্যদের ২/৩ সমর্থন প্রয়োজন। অর্থাৎ যদি মাত্র ৫৯ জন সদস্য উপস্থিত থাকেন, তাহলে ৪০ ভোট পেলেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারে। যাতে সর্বোচ্চ নেতা হিসেবে উপযুক্ত বিবেচনা করা হতে পারে এমন সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা পর্যালোচনার দায়িত্বে থাকে সুপ্রিম লিডার্স কাউন্সিলের একটি কমিশন। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যেহেতু ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠিত হয়েছে, তাই অন্তত কাগজে কলমে ক্ষমতার শূন্যতা তৈরি হবে না। তবে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর যেসব ঘটনা ঘটেছিল তা থেকে দেখা যায় যে এ ধরনের পরিস্থিতিতে উত্তরসূরি নির্বাচনে সর্বোচ্চ নেতার পরিষদ অপেক্ষাকৃত দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল। ১৯৮৯ সালের জুন মাসে খোমেনি মৃত্যুবরণ করেন এবং পরদিন সকালে সুপ্রিম লিডার্স কাউন্সিল বৈঠক ডেকে কয়েক ঘন্টার মধ্যেই তার উত্তরসূরি নির্ধারণ করে। সর্বোচ্চ নেতার পদের গুরুত্ব এবং তার ক্ষমতা কতটুকু, এ নিয়ে মানুষের আগ্রহ কম নয়। ইরানের সংবিধানের ৫৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সরকার ৩ ভাগে বিভক্ত: আইনসভা, বিচার বিভাগ এবং প্রশাসন। এই ৩টি সংস্থা সংবিধানের বিভিন্ন বিধান অনুযায়ী উম্মার নেতৃত্ব ও রাষ্ট্রের অভিভাবকত্বের অধীনে পরিচালিত হয়। যদিও ইরানের রাজনীতি বহুমাত্রিক, তবে জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অস্তিত্ব নিয়ে উদ্বেগের কারণে প্রথম দিন থেকেই সর্বোচ্চ নেতার পদ জনমত ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে। সংবিধানে নেতার উপর নজরদারি ও মত প্রকাশের সুযোগ থাকলেও সর্বোচ্চ নেতাকে ইসলামী বিপ্লবের প্রতীক হিসেবে ধরা হয় এবং তার বিরোধিতা করা মানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হিসেবে বিবেচিত হয়। ইরানের সংবিধানের ৯১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গার্ডিয়ান কাউন্সিলের ১২ সদস্যের মধ্যে ৬ জনকে সর্বোচ্চ নেতা মনোনীত করেন এবং ১৫৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। ১১০ অনুচ্ছেদ তাকে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রের সাধারণ নীতিমালা নির্ধারণের ক্ষমতা দেয়। পাশাপাশি পুরো শাসন ব্যবস্থা তদারকেরও ক্ষমতা দেয়। নেতা গণভোট ডাকার ক্ষমতা রাখেন।
তিনি ইরানের সব বাহিনীর বিশেষ করে বিপ্লবী গার্ডের প্রধানদের নিয়োগ করেন এবং যুদ্ধ ঘোষণা করার একমাত্র এখতিয়ারও তার। প্রেসিডেন্ট নির্বাচনের পর বিজয়ী নিয়োগপত্র সর্বোচ্চ নেতা জারি করেন। তিনি প্রেসিডেন্টকে অপসারণের ক্ষমতাও রাখেন, তবে কেবল তখনই যখন প্রধান বিচারপতি প্রেসিডেন্টকে কোনো অপরাধের দোষী সাব্যস্ত করেন বা পার্লামেন্ট 89 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা করেন। রাষ্ট্রের বিভিন্ন শাখার মধ্যে মতবিরোধ দেখা দিলে নেতার সঙ্গে পরামর্শ করা হয়। সর্বোচ্চ নেতাই রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার প্রধান নিয়োগের ক্ষমতাধর ব্যক্তি। তিনি বিচার বিভাগ কর্তৃক দণ্ডিত ক্ষমতাও রাখেন। এছাড়াও তিনি চাইলে নিজের কিছু ক্ষমতা অন্য কাউকে অর্পণ করতে পারেন। সংবিধানের 60 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট তার মন্ত্রীদের সহায়তায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন, তবে সংবিধান যে নির্বাহী ক্ষমতাগুলো সর্বোচ্চ নেতার জন্য সংরক্ষণ করেছে সেগুলো বাদে। বাস্তবে সর্বোচ্চ নেতা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ক্ষমতা প্রেসিডেন্টকে অর্পণ করে থাকেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন এখন ইরানে একটি দুর্বল ও ক্ষতবিক্ষত কিন্তু অত্যন্ত ক্ষুদ্র শাসন ব্যবস্থা থেকে যেতে পারে। তারা টিকে থাকার লড়াইয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে এবং ট্রাম্পের উস্কানিতে সাড়া দেওয়ার সাহস দেখালে সাধারণ মানুষকে দমনে আরও মরিয়া হয়ে উঠতে পারে। এছাড়াও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে এখন ক্ষমতার লড়াই শুরু হবে। তেহরানে যারা ক্ষমতার শীর্ষে আসবেন, টিকে থাকার স্বার্থে তাদের হয়তো নতুন করে সব সাজাতে হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।